সুধী দর্শক, আসসালামু আলাইকুম। এনডিটিভি স্বাস্থ্য শিক্ষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর তনিমা নুসরাত জাবিন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের অনুষ্ঠান একটু দেরি করে শুরু করার জন্য। দর্শক, আপনারা জানেন আমাদের অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো যে শরীরের বিভিন্ন রোগের সাথে দাঁত ও মাড়ি রোগের যে সম্পর্ক, সেই সম্পর্কে সবাইকে অবহিত করা। আজকের অনুষ্ঠানে আমরা অবশ্য কোনো রোগ নয়, নারীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভিজ্ঞতা গর্ভাবস্থা নিয়ে কথা বলবো। গর্ভকালীন সময়ে একজন মায়ের নানা রকম শারীরবৃত্তীয় পরিবর্তন হয়ে থাকে এবং একজন গর্ভবতী মহিলার সার্বিক স্বাস্থ্যের উপরে গর্ভস্থ শিশুর সুস্থভাবে বেড়ে ওঠাটা নির্ভর করে। এই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের আলোচ্য বিষয় যে গর্ভবতী মায়েদের মুখ ও দাঁতের স্বাস্থ্য সমস্যা। আমাদের সাথে আজকে সংযুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাংলাদেশ ডেন্টাল হেলথ রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার, এবং তার সাথে সংযুক্ত আছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আনোয়ারা বেগম। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। সুধী দর্শক, গর্ভকালীন সময়ে মায়েদের মুখ ও দাঁতের স্বাস্থ্য সমস্যা এই বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন রাখতে পারেন। আমরা চেষ্টা করব অনুষ্ঠানের ফাঁকে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার। তাহলে চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। প্রথম প্রশ্ন করব ডক্টর মুজিবুর রহমান হাওলাদার স্যারের কাছে। স্যার, কিছুক্ষণ আগে বলেছিলাম যে একজন গর্ভাবস্থায় মায়ের সার্বিক স্বাস্থ্য, যে স্বাস্থ্যের ভিতরে মুখ ও দাঁতের স্বাস্থ্য আসলে অন্তর্গত, তো সেখানে মুখের ভিতরে কিছুটা প্রভাব পড়ে। তো আপনার কাছে জানতে চাইবো যে এই সময় কি কি পরিবর্তন লক্ষণীয় মুখের ভিতরে? ধন্যবাদ। আসলে মায়েদের এই গর্ভাবস্থায় শারীরবৃত্তীয় যে ধরনের পরিবর্তনগুলো লক্ষণীয়, তার সাথে মুখ গহ্বরের কিছু পরিবর্তনও আমরা লক্ষ্য করে থাকি। এবং আমাদের কাছে রোগীরা বা আমাদের কাছে গর্ভবতী মায়েরা যখন তাদের মুখ ও দাঁতের কোনো ধরনের সমস্যা নিয়ে আসে, প্রধানত দেখা যায় তাদের একটি কমপ্লেইন থাকে, সেটা হলো তাদের মুখ গহ্বরের মধ্যে মুখের যে দাঁতের মাড়ি রয়েছে সেই মাড়ির একটি প্রদাহজনিত সমস্যা থাকে। এছাড়া অনেক সময় দেখা যায় দাঁতের আম আ ঠিকভাবে টেক কেয়ার না করার ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় ডেন্টাল ক্যারিজ এর এই ইনসিডেন্সটা বাড়তে থাকে। আবার অনেক ক্ষেত্রে কারো ক্ষেত্রে দেখা যায় মুখ গহ্বরে এক ধরনের অত্যন্ত ব্যথাযুক্ত ঘা, যেটিকে আমরা বলি অ্যাপথাস আলসার, এ ধরনের সমস্যাগুলো নিয়ে আসে। এবং এছাড়া তাদের যে শারীরবৃত্তীয় পরিবর্তনের ফলে আমাদের শরীরে একমাত্র মুখের মাধ্যমেই আমাদের শরীরে খাদ্য গ্রহণ করার সুযোগ রয়েছে, এবং সেই খাদ্য গ্রহণে তাদের নানা ধরনের সমস্যা হতে থাকে। অনেকে খেতে পারেন না। হয়তো প্রাথমিকভাবে তাদের একটা বমি ভাব আসে প্রাথমিক। এই লক্ষণগুলোর ফলে দেখা যায় যে অনেক ধরনের আম তাদের শরীরে অভাবজনিত কিছু লক্ষণ প্রকাশিত হয়। সেই অভাবজনিত লক্ষণের কিছু বহিঃপ্রকাশ মুখ গহ্বরেও থাকে। সেটি হচ্ছে যে রক্তশূন্যতা যখন আ হয়ে যায়, তখন মাড়ির একটি রং বদলে যায় এবং মাড়িটি সেক্ষেত্রে ফ্যাকাশে হয়ে যায়। এ ধরনের প্রাথমিক লক্ষণগুলো ছাড়াও প্রাথমিক আরেকটি বড় রকমের সমস্যার কথা বলি, যেটি হচ্ছে মাড়ি থেকে রক্তক্ষরণ হয়। এবং মাড়ি থেকে রক্তক্ষরণের সাথে যেহেতু মাড়ির প্রদাহজনিত সমস্যা থাকে, সেখানে মাড়ি ফুলে যায় এবং মাড়ি ফুলে গেলে সেখান থেকে এক ধরনের আ প্রেগন্যান্সি টিউমার বলে থাকি আমরা। ফুলে গিয়ে এক ধরনের প্রেগন্যান্সি টিউমারও আ ধারণ করতে পারে, এবং সেটি আ অত্যন্ত আ আ রিস্কি এজন্য যে দেখা যায় ওই প্রেগন্যান্সি টিউমার থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে থাকে, এবং সেই রক্তক্ষরণের ফলে গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশু উভয়ের জন্য, স্বাস্থ্যের জন্য এটি একটি নেগেটিভ বা একটি খারাপ দিক আ উম আ আ আসে। এবং সে কারণে শরীরের অনেক ধরনের ঘাটতি, আ যেটি মা এবং আচ্ছা, গর্ভস্থ শিশু উভয়ের স্বাস্থ্যের মধ্যে, উভয়ের স্বাস্থ্যকে আ এটিকে মানে বলা যায় যে একটি প্রতিক্রিয়া হিসাবে দেখা যেতে পারে। মুখ গহ্বরের এছাড়া আরো কিছু পরিবর্তন আমরা গর্ভ অবস্থায় পেয়ে থাকি।
সেগুলো যেমন অনেকে বলে মুখের রুচি কমে যায়, অনেক ক্ষেত্রে খেতে ভালো লাগে না, এবং মুখ গহ্বর অনেক ক্ষেত্রে দেখা যায় ড্রাই হয়ে যায়, যেখানে আমরা বলি জেরোস্টোমিয়া, অর্থাৎ মুখের স্যালিভারি গ্ল্যান্ড যে সিক্রেশন হয় আমাদের মুখের লালা নিঃসরণের পরিমাণটাও অনেক ক্ষেত্রেই কমে যেতে পারে। এগুলো খুব সাধারণ এবং কমন আ মুখ মুখ গহ্বরের লক্ষণ, যেটি আমরা একজন গর্ভবতী মায়ের ক্ষেত্রে লক্ষ্য করে থাকি। ধন্যবাদ স্যার। অনেকগুলো আ আ সিম্পটমের কথা বললেন আপনি। মাড়ির প্রদাহ রোগ হয়। তারপরে রক্তশূন্যতার কারণে আ আ মানে ড্রাই মাউথ যেটা সেটাও হয়। তারপরে কিন্তু স্যার এই যে মাড়ি প্রদাহ রোগ এটা কেন হচ্ছে স্যার? আচ্ছা, প্রদাহজনিত কারণের ২ টি প্রধান কারণ রয়েছে। একটি হচ্ছে স্থানীয় কারণ, আরেকটি হচ্ছে আ মা এক সার্বিক স্বাস্থ্যের একটি বড় কারণ। স্থানীয় কারণ বলতে আমরা যেটি বুঝে থাকি যে মুখ গহ্বরের মধ্য থেকেই এর কারণ হয়ে থাকে। যার মধ্যে যে মাড়ির প্রদাহ বা জিঞ্জিভাইটিস আমরা বা পেরিওডন্টাইটিস যেটি ডেভেলপ করে বা যেটি সৃষ্টি হয়, যার কারণে মাড়ি ফুলে যায়, রক্তক্ষরণ হয় এবং প্রেগন্যান্সি টিউমার পর্যন্ত হতে পারে। এই অবস্থাটি মূলত হয়ে থাকে মুখের স্বাস্থ্য সঠিক না থাকার ফলে। অর্থাৎ মুখ গহ্বরের মুখদাঁতের স্বাস্থ্য পরিচর্যা যদি যথাযথভাবে করা সম্ভব না হয়, তাহলে দেখা যায় সেখানে এক ধরনের প্লাক জমে, এবং এই যে ডেন্টাল প্লাক, যেটাকে আমরা বায়োফিল্ম বলে থাকি, এর মধ্যে খাদ্য কণা এবং মুখ গহ্বর থেকে নিঃসরিত যে সমস্ত লালা এবং খাদ্য কণার সাথে লালা মিশ্রিত হয়ে এবং এর সাথে ব্যাকটেরিয়া এসে এক ধরনের জীবাণু প্রলেপ সৃষ্টি করে। এই জীবাণু প্রলেপ হচ্ছে মূলত বলা হয়ে থাকে যে এই প্রদাহজনিত কারণে যে মাড়ির প্রদাহ সৃষ্টি হয়, সেটার সৃষ্টিতে এটি প্রধান ভূমিকা পালন করে থাকে। এছাড়া এই ব্যাকটেরিয়াল প্লাক অথবা বায়োফিল্ম যেটাই আমরা বলি, এই জীবাণু প্রলেপ যখন শক্ত হয়ে যায় এবং সেটি শক্ত হয়ে গেলে তখন এক ধরনের ক্যালকুলাস বা পাথর দাঁতের গোড়ায় জমতে থাকে এবং সেটি অত্যন্ত শক্ত, এবং এই পাথরের কারণে এই প্রদাহজনিত সমস্যাটি আরো উম আ ঝুঁকিপূর্ণ হয়, এবং এই যে প্রদাহজনিত সমস্যা আ আ সৃষ্টি হয়ে থাকে, এর সাথে একটি শারীরবৃত্তীয় কারণ রয়েছে। যেহেতু গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের শরীরের একটি বড় রকমের পরিবর্তন হয়, সেটি হচ্ছে হরমোনের কিছু পরিবর্তন। এই হরমোনাধিক্যের কারণে এইজন্য বলা হয় স্থানীয় কারণটিই হচ্ছে মেইন কারণ, যেটির সাথে ওই মুখ গহ্বরের যে প্লাক অথবা ক্যালকুলাস এগুলোর কারণে যেমন প্রদাহজনিত সমস্যাটি শুরু হয়, তার প্রেক্ষাপটে এবং যে আমাদের হরমোনের যে আধিক্য, যে ধরনের হরমোনগুলো গর্ভবতী মায়ের দেহে পরিমাণে বেড়ে যায়, এবং সেটাও এই প্রদাহের জন্য আরেকটি বড় কারণ বলে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণালব্ধ তথ্য থেকে জানা যায়। এবং এবং এটি এমন একটি ব্যাপার যে আ এই গর্ভাবস্থায় গর্ভকালীন সময়ে এই মুখ গহ্বরের পরিবর্তন শুধু আমাদের দেশে নয়, উন্নত বিশ্বের বহু দেশে বহু আন্তর্জাতিক গবেষণা রিপোর্ট থেকে দেখা যায় এ ধরনের প্রদাহজনিত সমস্যার পরিমাণ প্রায় শতভাগ মহিলাদের। এবং আমাদের দেশেও আমরা একটি রিসার্চ রিপোর্টে দেখা যায় যে প্রায় ৯৪ 4-৫ মা শতাংশ গর্ভবতী মা তার গর্ভাবস্থার প্রাথমিক আ ৩ মাস, পরবর্তী ৩ মাস বা যে এই পুরো সময় ব্যাপী বিভিন্ন ধরনের মাড়ির প্রদাহজনিত সমস্যায় ভুগতে থাকে। সুতরাং স্থানীয় কারণের পাশাপাশি শরীরের যে ধরনের শারীরবৃত্তীয় পরিবর্তন হয়, সেটিও একটি বড় ভূমিকা পালন করে থাকে। ধন্যবাদ স্যার। স্যার আরেকটি আ আ পরিবর্তনের কথা বলছিলেন আপনি যেটা আমরা বলি আলসার হয়ে থাকে মুখের ভিতরে এই সময়টা। তো এটি কেন হয়? যেটাকে আমরা রিকারেন্ট অ্যাপটাস আলসার বলি, এটা কেন হয়ে থাকে? আচ্ছা, রিকারেন্ট অ্যাপথি আসলে এটি মুখ গহ্বরের মধ্যে খুব ছোট, ছোট বাট খুবই ব্যথাযুক্ত একটি ঘা। সাদা ক্ষত বলে আমরা দেখে থাকি সাধারণত, এবং এইটি একটি আ যে আলসারেশন বা একটি ক্ষত সৃষ্টি হয়, এটিকে বলা হয় যে প্রথমত ২ টো কারণ। একটি হচ্ছে যে তার গর্ভবতী মায়ের যে শরীরের যে ঘাটতি, যে খাদ্য গ্রহণ করতে পারে না, মুখ গহ্বরের নানা সমস্যা, ব্যথা অথবা মাড়ি দিয়ে রক্ত পড়ে, মাড়ি ফুলে যায়। সে কারণে যেমন খাদ্য গ্রহণে অসুবিধা হয়,
এই অসুবিধার ফলে তার কিছু শরীরে ঘাটতি থাকে, যেমন আমরা একটু আগে বলেছিলাম যে আয়রনের কিছু ঘাটতি থাকতে পারে, ফলিক অ্যাসিড, ভিটামিন B12 এগুলোর কিছু ঘাটতি যেমন হতে পারে এটির কারণ। একই সাথে আরো কিছু কারণ রয়েছে যার মধ্যে বলা হয় এটি একটি সাইকোসোমাটিক ইলনেস হিসাবে এটিকে চিন্তা করা হতে পারে। কারণ হচ্ছে যে একটি জীবনের অন্যতম অভিজ্ঞতা। এই অবস্থায় গর্ভবতী মায়েরা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত থাকে এবং নানা রকম একটি মানসিক চাপ তাদের মধ্যে কাজ করে, এবং এর ফলে একটি সাইকোসোমাটিক ইলনেস, যেটার কারণ হচ্ছে যে স্ট্রেস, অথবা যেটাকে আমরা বলি যে একটা মানসিক চাপের কারণে এ ধরনের ক্ষত হয়ে থাকে বলে আমরা বিভিন্ন গবেষণা তথ্য থেকে আমরা দেখতে পাই। সুতরাং অ্যাবসেস আলসার এটি একটি সাইকোসোমাটিক ইলনেস এর কারণে গর্ভাবস্থায় প্রকাশ পেতে পারে। অনেক ধন্যবাদ স্যার। এই প্রশ্ন থেকে আমি প্রথমে ম্যাডামের কাছেই চলে যাব যে স্যার, যে সাইকোসোমাটিক ইলনেস এর কথা বললেন ম্যাডাম, যেখান থেকে যেটার কারণে স্ট্রেস হয়, তো এটি কেন হয়? ধন্যবাদ ডক্টর তনিমা প্রশ্নটি করার জন্য। আমাদের ডক্টর মজিউর রহমান আলাদা সাহেব মোটামুটি প্রেগনেন্সি রিলেটেড যে সমস্যাগুলো উনি বেশ বিস্তারিতভাবে আলাপ করছেন। তার মধ্যে আপনার যেটা বললেন যে সাইকোসোমাটিক ডিসঅর্ডার অথবা একটা স্ট্রেসফুল কন্ডিশন, সত্যি কথা বলতে যে আমাদের মানে দেশের মায়েরা অনেকগুলি কারণে এই স্ট্রেসফুল কন্ডিশন থাকতে পারে। তার মধ্যে দু একটা যদি বলি আমরা, যেমন ধরেন অনেকেই আনপ্ল্যান প্রেগনেন্সি চায় না, প্রেগনেন্সিটা তবু প্রেগনেন্সি হয়ে গেছে, সেটা তার মধ্যে একটা স্ট্রেস কাজ করতে পারে। এটা একটা। দুই নম্বর হলো যেমন খাওয়া দাওয়াটা যে সে ঠিকমতো করতে পারতেছে না, এটা যে সে মানসিকভাবে খুব মানে দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। প্লাস দেখা গেলো যে অনেক সময় শ্বশুরবাড়ির লোকজনের সাথে হয়তো মানে সে খাওয়া দাওয়ার ব্যাপারটা সে শেয়ার করতে পারতেছে না, অথবা অনেক কথাই সে মানে কারোর সাথে শেয়ার করতে পারতেছে না। অসহযোগিতা অনেক সময় আমাদের দেশে হতে পারে, মানে আমাদের দেশের প্রেক্ষাপটে সেটা আমাদের আমি মনে করি এটা একটা কারণ। সেই ক্ষেত্রে স্ট্রেসফুল মানে আমি মনে করি এটা একটা কারণ। আর আরেকটা হলো যে অনেক মারাই কিন্তু মানে রিপিটেড প্রেগনেন্সি, বারবার প্রেগনেন্ট হচ্ছে। একটা ধরে এক হলো মানে আরেকটা বাচ্চা বড় হওয়ার আগে সে কিন্তু আরেকটা বাচ্চা নিয়ে নিচ্ছে। এই যে তার একটা যে মানে শারীরিক কষ্ট হোক, মানসিক কষ্ট হোক, পুরো মানে পুরো ফ্যামিলিকে তার মেনটেন করতে হয়। এই যে একটা স্ট্রেস আমি ওভারওয়ার্ক, এইটাও কিন্তু আমি মনে করি যে অনেক বড় একটা ফ্যাক্টর। এই প্লাস আরেকটা কথা হলো যে একটা মজিব সাহেব বললো যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, যে অনেক মানে একটা বেশ আমাদের দেশের মানে মেয়েরা কিন্তু অনেক সময় তারা কিন্তু প্রেগনেন্সির আগে থেকে কিন্তু তারা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ভুগে, যেমন অ্যানিমিয়া থাকে, তারপর ভিটামিন B12, B6, B2 এই ডেফিসিয়েন্সি কিন্তু মানে আগে থেকে ভুগে। প্লাস যে বারবার যদি প্রেগনেন্ট হয় এইগুলি কিন্তু কারেকশনের আর সময় পায় না, যার ফলে এই সমস্যাগুলি হতে পারে। ম্যাডাম, এই যে সাইকোসোমাটিক ডিসঅর্ডার যেটা স্ট্রেস যেটা বললেন, এটা কাটিয়ে ওঠার জন্য আপনি কি পরামর্শ দিবেন? কাটিয়ে ওঠার জন্য আমি যেটা বলি যে সবসময় যে আমাদের প্রতিটা প্রেগনেন্সি হওয়া উচিত প্ল্যান, ফ্যামিলি সবার মানে হাজবেন্ড ওয়াইফ প্ল্যান করে প্রেগনেন্সি নেয়, এটা একটা বড় ফ্যাক্টর। আর একটা মা যখন মানে গর্ভবতী হবে, আমি মনে করি যে পুরো ফ্যামিলি তাকে সাপোর্ট দেওয়া উচিত। কি তার স্বামী, কি শ্বশুর বাড়ির লোকজন যারা, তারা অবশ্যই তাকে মানসিক এবং বাসার যে যে কাজে ও আমি বললাম যে ওভারলোড, এটা অবশ্যই এটা ওভারলোড একটা, সেখানে যদি তাকে সবাই সাহায্য করে মেন্টাল সাপোর্ট দেয়, আমি মনে করি যে এইটা কাটে মানে খুব সহজ। অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনি আরেকটা যেটা বললেন যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, যেটা আয়রন, ফলিক অ্যাসিড অথবা ভিটামিন B12, ম্যাডাম এইটি কাটিয়ে ওঠার জন্য, মানে এই ডেফিসিয়েন্সি কাটিয়ে ওঠার জন্য এবং প্রতিরোধের উপায় কি ম্যাডাম? ধন্যবাদ। এই ডেফিসিয়েন্সি গুলি কাটা
ওঠার জন্য আমি যেটা মনে করি যে আমাদের মধ্যে সবসময় বলি যে আমি প্রেগনেন্ট হবো, আমি প্ল্যান করবো আমার শারীরিকভাবে আমি কেমন আছি, আমি কি এনিমিক, আমি রক্ত শূন্যতায় ভুগতেছি কিনা, এগুলি কিন্তু সে আগে থেকে দেখে তারপর সে প্রেগনেন্ট হওয়া উচিত। প্লাস আমাদের দেশের যে সিস্টেম, যে আমি যেটা আমরা বলি যে গর্ভকালীন যে সেবা, যেটা অ্যান্টিনেটাল কেয়ার, খুবই ভালো একটা মানে আমাদের একটা সিস্টেমের মধ্যে কিন্তু চলে। যে অ্যান্টিনেটাল কেয়ারে যে আমাদের প্রতিটা গ্রাম, আমাদের দেশে গ্রামে গঞ্জে প্রতিটা জায়গাতে কিন্তু একটা ভালো অ্যান্টিনেটাল কেয়ারের সুযোগ সুবিধা আছে, এবং আমাদের মারা যদি সেখানে যায় ডেফিনেটলি তারা কিন্তু এই সুযোগগুলি পাবে যে রেগুলার চেক আপ করলো, কি সমস্যা না সেটা কিন্তু শেয়ার করতে পারলো। তারা সে তার ডেফিসিয়েন্সি থেকে শুরু করে সব ধরনের সমস্যা কিন্তু আমরা আমরা ধরতে পারবো, এবং সেই অনুযায়ী কিন্তু সে চিকিৎসা পাবে। ধন্যবাদ ম্যাডাম। তাহলে আবার আসছি আপনার কাছে। আমি এরপর হাওলাদার স্যারের কাছে একটু জানতে চাইবো, স্যার ডেন্টাল ইনফেকশন এটি যদি সময় মতো চিকিৎসা না করা হয় তাহলে কি এটি গর্ভস্থ শিশুর উপর কোনো প্রভাব ফেলতে পারে? অবশ্যই। আমি ধন্যবাদ জানাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। কারণ এই ধারণাটি আমাদের গণমানুষের মধ্যে অনুপস্থিত, এবং এটি আমরা হয়তো সেভাবে খেয়ালও করি না যে মুখ গহ্বরের কোনো ইনফেকশন অথবা দাঁতের মাড়িতে বা গোড়ায় কোনো ইনফেকশন থেকে আমাদের জীবনঘাতী পরিবেশ তৈরি হতে পারে গর্ভাবস্থায়, এটি আমাদের ধারণায় নেই। এবং সেটি সে কারণে আমাদের বুঝতে হবে যে গর্ভাবস্থায় যখন মুখ গহ্বরে কোনো ধরনের ইনফেকশন হয়, যেমন আমরা একটু আগে বললাম যে পেরিওডন্টাইটিস বা জিঞ্জিভাইটিস, অথবা দাঁতের পেরিএপিকাল ইনফেকশন, অথবা ডেন্টাল পাল্প ইনফেকশন হয়ে নেক্রোসিস হয়ে যদি সে ধরনের পেরিএপিকাল কোনো প্যাথোলজি ডেভেলপ করে, সেই অবস্থা থেকে আমাদের গর্ভস্থ শিশু জীবনঘাতী নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। এর মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা থেকে দেখা যায় যে দাঁতের মাড়ি ইনফেকশন এবং এই প্রদাহর কারণে গর্ভস্থ শিশু বিকলাঙ্গ হতে পারে, এবং আর্লি প্রেগন্যান্সি যেটা অ্যাবর্শন হয়ে যেতে পারে, আবার আর্লি চাইল্ড ডেলিভারি হয়ে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ইনফেকশন থেকে যে বাচ্চার যে গ্রোথ, অথবা যেটা ওজন যতটুকু হওয়ার কথা সেটি না হয়ে যেটাকে বলা হয় যে লো বার্থ ওয়েট বেবি, অর্থাৎ বাচ্চার ওজন কমে যেতে পারে। এই ধরনের ইনফেকশন গুলো থেকে এই গর্ভস্থ শিশুর নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণালব্ধ তথ্য থেকে আমরা এটি দেখতে পাই। তো সেই জন্য আমরা বলবো, যেটি বলতে চাই যে আমাদের এই গর্ভাবস্থায় গর্ভকালীন সময়ে যে মুখ দাঁতের স্বাস্থ্য পরিচর্যার যে গুরুত্ব রয়েছে, এবং সেটি যদি সঠিকভাবে নিয়মিত সকালে এবং রাতে যেটি আমাদের নিয়ম, দাঁত ব্রাশ করার রাতে ঘুমের আগে এবং সকালে নাস্তার পরে, এবং পাশাপাশি যদি এটিও হয়, অনেক ক্ষেত্রে দাঁত পরিষ্কার হয় না ব্রাশ করলে, যদি সেক্ষেত্রে আমরা ডেন্টাল ফ্লস ব্যবহার করি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মাড়ির প্রদাহজনিত কারণে এই অবস্থায় অনেক ওষুধও দেওয়া যায় না। সেই জন্য লোকাল বা মুখ গহ্বর পরিষ্কার রাখার জন্য অনেক সময় মাউথ ওয়াশ, বা যেটা আমরা বলি হালকা গরম পানি দিয়ে কুলকুচি করা, অথবা যেটা আমরা তার সাথে লবণ মিশিয়ে নিয়ে করলে স্যালাইনের কাজ হবে। এছাড়া বাজারে অনেক ধরনের মাউথ ওয়াশ পাওয়া যায়, যেটি দিয়ে মাউথ ওয়াশ করলে হয়তো দেখা যায় এই প্রদাহজনিত সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারি, এবং গর্ভাবস্থায় যে গর্ভস্থ শিশুর যে ধরনের স্বাস্থ্য ঝুঁকির কথা আমরা বললাম সেটি অনেকাংশেই কমানো সম্ভব হবে। ধন্যবাদ স্যার। ম্যাডাম, তার মানে পেরিওডন্টাল ইনফেকশন যেটা মুখের একটি রোগ, সেটি সম্ভবত চিকিৎসা না হলে স্যার যেটা বললেন যে বাচ্চার ওজন কম হতে পারে, স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যেতে পারে, এটি কেন হয় ম্যাডাম? এটার কারণটা কি? আমাদের বডিতে মানে গর্ভকালীন সময় আমার
মানে গর্ভবতী মায়ের দেহে যে কোনো যদি ইনফেকশনের কোনো সোর্স থাকে, সেই সোর্স কি করে সেখান থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন বলে আমাদের সাইটোকাইন বলে আমাদের কিছু মেডিকেল টার্ম বললাম, এগুলি আমাদের এই যে বাচ্চার যে পিটাম যে অর্থাৎ পিটাম লেবার অর্থাৎ আগে আগে ব্যথা উঠে যাওয়া, অনেক সময় পানি ভেঙে যাওয়া, যে যেটা প্রিমেচুর রাপচার অফ মেমব্রেন, এই যে কতগুলি এই যে আমাদের মেডিয়েটরস, সেইগুলির কারণে কিন্তু আমাদের হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে অনেক যে কোনো জায়গাতে যেমন ডাক্তার কথা বললাম, যদি কারো যদি ইউরিনারি ইনফেকশন হয় সেখানেও কিন্তু আমাদের এই সমস্যাগুলি হবে। এই জন্য মাকে আমরা যখন একটু আগে বললাম যে অ্যান্টিনাটাল কেয়ার বা প্রসবকালীন যে সেবা, সে যদি রেগুলার যায় ডাক্তারের কাছে, তখন ডাক্তার কিন্তু সেই সমস্যাটা আইডেন্টিফাই করতে পারবে অথবা ধরতে পারবে, এবং সেই অনুযায়ী সে যদি মানে যথাসময়ে যে চিকিৎসা পায়, সেখানে কিন্তু আমাদের এই কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা কমে যায়। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, গর্ভকালীন সময়কে আমরা সাধারণত 3টি ভাগে ভাগ করে থাকি, যে প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস এবং তৃতীয় 3 মাস, মানে ট্রাইমেস্টার বলি আমরা, 3টি ট্রাইমেস্টারে ভাগ করে থাকি। একটু সংক্ষেপে জানতে চাইবো যে এই ট্রাইমেস্টারে গর্ভস্থ শিশুর কি কি শারীরিক পরিবর্তন হয়ে থাকে বা কিভাবে বিস্তার লাভ করে? আমাদের সাধারণত বলা হয় যে বাচ্চার যে আমি বলবো যে ভাইটাল যে সময়, গুরুত্বপূর্ণ সময় কিন্তু প্রথম মানে ফার্স্ট ট্রাইমেস্টার। আমাদের একটা নাম আছে যে যেটা বলা হয় যে অর্গানোজেনেসিস, কি বলে এমব্রায়ো মানে এমব্রায়োজেনেসিস, অর্থাৎ এই সময়ের মধ্যে বাচ্চার মোটামুটি একটা বাচ্চার স্ট্রাকচার, অর্গান, মানে ভিত্তিপ্রস্তর, যেটা ভিত্তিপ্রস্তর, এটা হলো প্রথম 8 সপ্তাহ। সুতরাং এই একটা বাচ্চার এই প্রথম যে 12 সপ্তাহের মধ্যে যে ইম্পর্টেন্স হলো যে এই যে ভিত্তিপ্রস্তর হলো বাচ্চার স্ট্রাকচার সব তৈরি হলো 8 সপ্তাহের মধ্যে, যেটার নাম হলো এমব্রায়ো বলি আমরা, এমব্রায়োজেনেসিস। এটা কেন ইম্পর্টেন্ট? এই যে এটা মজি সাহেব বললো যে কোনো ড্রাগ, কোনো ইনফেকশন, সবগুলি কিন্তু এই সময়টা যদি আমরা ঠিক মতো মানে যদি বাচ্চা এফেক্টেড হয়, এক্সপোজড হয়, তো ওখানে যদি সে মানে এক্সপোজ হয়, তখন কি করবে, তার এই এমব্রায়োজেনেসিস যেটা, সেটা কিন্তু ডিফেক্টিভ হবে। ডিফেক্টিভ হলে কি করবে, তার কিন্তু পরবর্তী সময় তার কিন্তু বিভিন্ন জটিলতা নিয়ে কিন্তু সে তৈরি হবে। এখন আমি যেটা বললাম যে স্ট্রাকচার তৈরি হয়ে গেল, ভিত্তিপ্রস্তর হলো প্রথম ট্রাইমেস্টার, এবং পরের থেকে কিন্তু সে আস্তে 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 প্রতি ট্রাইমেস্টারে তার এই সাপোজ আমার ব্রেন পুরাটা ট্রাইমেস্টার ধরে তার ডেভেলপ, তার হাত পা হলো যে একটা স্ট্রাকচার তৈরি হলো, সেটা থেকে ডেভেলপমেন্ট হবে। সেকেন্ড ট্রাইমেস্টারে কিছু হবে, থার্ড ট্রাইমেস্টারে শেষ হলো। আবার জেনিটালিয়া, যেটা জেনিটালিয়া 12 সপ্তাহ হয়ে গেল, সেটার বাকি যে স্ট্রাকচার মানে ডেভেলপমেন্ট হবে পুরা সপ্তাহ, পুরা মানে ট্রাইমেস্টার ধরে। এখন আমাদের পুরো নির্দিষ্ট করে বলা যাবে না যে এই সময়ের মধ্যে আমরা কমপ্লিট হয়ে যাবে, পুরোটা সময় তার লাগবে, পুরো ট্রাইমেস্টারই লাগবে। ম্যাচুরিটি স্ট্রাকচার হওয়ার পর ম্যাচিউর হইতে আমাদের দ্বিতীয় যে ট্রাইমেস্টার সেটা লাগবে। এই জন্য আমাদের বলা হয় যে মোটামুটি 5 মাসের মধ্যে 12 উইকস এর মধ্যে আমাদের একটা আমরা ভালো স্ট্রাকচার জন্মগত ভাবে কেমন আছে না আছে ভালো একটা আমরা কিন্তু দেখতে পারি, অ্যাটলিস্ট একটা আল্ট্রাসোনোগ্রাফিতে, যে তার পুরোপুরি ডেভেলপমেন্টটা আমরা একটা 12 সপ্তাহ 20 সপ্তাহের একটা আল্ট্রাসোনোগ্রাফিতে বোঝা যায়। কিন্তু আমি বারবার বলছি যে একটা স্ট্রাকচার তৈরি হয়, যে ভিত্তিপ্রস্তর হয়, সেটার ডেভেলপমেন্ট হইতে পুরো ট্রাইমেস্টারই লাগবে। ট্রাইমেস্টারই লাগবে। ধন্যবাদ ম্যাডাম। স্যার, একজন গর্ভবতী মহিলাকে যদি খুব জরুরি প্রয়োজনে ডেন্টাল সার্জনের শরণাপন্ন হতে হয়, তাহলে সেক্ষেত্রে সেই পেশেন্ট কোন ট্রাইমেস্টারে আছে সেটার উপর ভিত্তি করেই আসলে একজন ডেন্টাল সার্জন সতর্কতা অবলম্বন করেন আর কি। তো যদি ম্যাডাম যেটা বললেন প্রথম ট্রাইমেস্টারে হচ্ছে এমব্রায়োজেনেসিস হয়, মানে সেখানে তখনই অর্গানগুলো ডেভেলপ করা শুরু করে, তো সেই সময় যখন যদি রোগী আসে সেক্ষেত্রে আমরা ডেন্টাল সার্জন হিসেবে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করব? পেশেন্ট যদি ডেন্টাল সার্জিক্যাল প্রসিডিওরে বা অপারেটরি সিস্টেমে চলে আসে, ফার্স্ট ট্রাইমেস্টারটা আসলেই খুব ঝুঁকিপূর্ণ, এবং এ সময়ে
অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তার চিকিৎসা দেওয়া ঠিক হবে কিনা এবং সেটা দিলে কতটুকু দেয়া যাবে সেটি প্রথমত নির্ধারণ করতে হবে। এবং এটি এই গর্ভাবস্থায় দেখা যায় যে প্রচন্ড দাঁত ব্যথা নিয়ে এসছে এবং সেই ব্যথা কোনোভাবে আম কমানো যাচ্ছে না এবং তখন আমরা সাধারণত আ প্রা ফ এই প্রেগন্যান্সির ফার্স্ট ট্রাইমেস্টার এর কথা যে ম্যাডাম বললেন, এই সময়ে অর্গানোজেনেসিস হয় বলে নানা ধরনের ওষুধ খেলে পরে টেরাটোজেনিক ইফেক্টস হয়, ডেভেলপমেন্টাল ডিফেক্টস হয়, নানা ধরনের এই ত্রুটি অ্যা আ গঠনগত ত্রুটি থেকে যায়। তাহলে এই অবস্থায় মুখ দাঁতের স্বাস্থ্য পরিচর্যার জন্য অথবা চিকিৎসার জন্য যদি আসে, আ ধরা ধরা যাক যদি পেরিকরোনাইটিস নিয়ে প্রচন্ড দাঁত ব্যথা নিয়ে আসে অথবা করোনাইটিস না হলে অনেক দাঁতের ক্যাভিটি থেকে পালপাইটিস বা দাঁতের শ্বাসের যে প্রদাহজনিত সমস্যা হয়, সিরিয়াস ব্যথা হয়। এই ব্যথাগুলো ব্যথাযুক্ত অবস্থায় যদি আসে, অবশ্যই ডেন্টাল সার্জিক্যাল প্রসিডিউর এ নিয়ে আসতে হবে এবং তাকে সেই এমার্জেন্সি ফেস করতে হবে। এবং সেই এমার্জেন্সিতে আমরা কি করতে পারি? তার জন্য আমরা লোকাল কিছু ট্রিটমেন্ট তাকে দিতে পারি এবং ক্লিন করে ভালোভাবে যদি কোনো পালপাইটিস এর পেইন হয়, অ্যাকুইট পালপাইটিস হয়, সেখানে আমরা সেডেটিভ ড্রেসিং, সাধারণত ইওজোনাল ড্রেসিং দিয়ে আমরা থাকি। সেটার একটা লোকাল ইফেক্টস আছে এবং লোকাল আ আ স্থানীয়ভাবে ব্যথাটা অনেকাংশেই কমিয়ে দিবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যথাযুক এমন ব্যথার তীব্রতা এত বেশি যে ওষুধ না দিলে আ চলে না। সেক্ষেত্রে দেখা যায় আমরা সাধারণত আমরা আম প্যারাসিটামলকে প্রেফার করি যে হয়তো এই ওষুধটা আ এই গর্ভাবস্থায় আ অতটা রিস্ক না বা সেফ ড্রাগ হিসাবে তার মধ্যে একটি। কিন্তু প্রচন্ড দাঁত ব্যথা নিয়ে আ বেশ কিছু এরকম আ আ হিস্ট্রি রয়েছে বা ঘটনা রয়েছে যে প্রচন্ড দাঁত ব্যথা থেকে যে প্রোস্টাগ্ল্যান্ডিন একটি আমাদের দেহে যে ব্যথা সৃষ্টি করে সেই আ কেমিক্যাল মেডিয়েটরস অফ ইনফ্লামেশন বা প্রদাহের যে একটি রাসায়নিক একটি দ্রব্য সৃষ্টি হয় শরীরে, সেটির কারণে ওই আমাদের গর্ভবতী মায়ের যে ইউটেরাইন কন্ট্রাকশন বা ওইটার আ বেড়ে যায়। যার জন্য হয় কি অনেক ক্ষেত্রে স্পন্টেনিয়াস অ্যাবরশন হয়ে যেতে পারে। সুতরাং সেই রিস্কটি নেওয়া যাবে না। অবশ্যই প্রচন্ড ব্যথা হলে সেই ব্যথা কমানোর জন্য যা প্রয়োজন হয় ওষুধ, আমরা যদি NSAID নন স্টেরয়েডাল এন্টি ইনফ্লামেটরি ড্রাগ যেগুলো দেয়ার সাধারণত অ্যাডভাইস করি না। কিন্তু ব্যথা কমানোর জন্য কিন্তু অনেক ক্ষেত্রে এটি করতে হবে। এবং সেটি না করলে অনেক সময় মায়ের সমস্যা তো বটেই, গর্ভস্থ শিশুরও অনেক ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে স্বাস্থ্যের। স্যার, আপনি প্রথম ট্রাইমেস্টারের কথা বললেন যে এই সময় আসলে ব্যথাটা নির্মূল করাটা খুবই জরুরি এবং এটার জন্য দরকার হলে যদি চিকিৎসার দরকার হয় সেক্ষেত্রে এটা করতে হবে। স্যার, দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমেস্টারে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের? বলা হয় যে মোটামুটি সেকেন্ড ট্রাইমেস্টার বা দ্বিতীয় ধাপে চিকিৎসা ডেন্টাল সার্জিক্যাল প্রসিডিউরে যে যা প্রয়োজন হয় অনেক চিকিৎসাই করা যায়, অনেকটা সেফটি মার্জিনে থাকে বা একটা ঝুঁকির মাত্রা কমে যায়। তাই বলে মনে করার কারণ নাই যে একেবারেই ঝুঁকিমুক্ত দ্বিতীয় ট্রাইমেস্টার। এটি মনে করার কোনো কারণ নেই। কারণ ম্যাডাম একটু আগে বললেন যে একটি গর্ভস্থ শিশু বা ফিটাল যে ডেভেলপমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে প্রতিটি অর্গান বা আমাদের দেহের যে অঙ্গ-প্রত্যঙ্গগুলো রয়েছে, ভাইটাল কিছু অর্গান রয়েছে সেগুলো কিন্তু সবগুলো একসাথে হয় না। ব্রেইন, হার্ট, লিভার, কিডনি বা আমাদের লাংস এগুলো ডেভেলপ করতে সময় লাগে। সুতরাং এগুলো মাথায় রেখে চিন্তা করতে হবে সেকেন্ড ট্রাইমেস্টার মানে সেফ তা না। তবে কম্পারেটিভলি ফার্স্ট ট্রাইমেস্টার এর তুলনায় সেকেন্ড ট্রাইমেস্টার এ একটু রিস্ক কম থাকে। আর অ্যাডভান্স প্রেগন্যান্সি তেও কিন্তু রিস্কের মাত্রাটা অনেকাংশেই দেখা যায় যে এই প্রাথমিক যে আমরা ৩ মাস বলি যেটাকে ফার্স্ট ট্রাইমেস্টার সেই সময়কার মতোই কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। যেমন একটি আ এ উদাহরণ যদি আমরা দেই, ডেন্টাল সার্জিক্যাল প্রসিডিউর এ আ আমরা যখন নাকি আমাদের অপারেটরি সিস্টেমে পেশেন্টকে আমরা আম আ দেখতে থাকি অথবা জি, পরীক্ষার জন্য আমরা যখন পেশেন্টকে শুইয়ে দেই,
তখন ওই মুহূর্তে পজিশনটা কিন্তু একটি বড় গুরুত্বপূর্ণ Perfect, জি বিষয়। কারণ জি তার অবস্থার কারণে তার নিজের এবং গর্ভস্থ শিশুর অনেক সুতরাং যে থার্ড ট্রাইমেস্টার বা শেষের ৩ মাস সেটিকেও খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এবং স্যার ডেন্টাল একটু সার্জিক্যাল প্রসিডিউরে যদি দেখা যায় খুব বেশি ইমার্জেন্সি না হয়, অনেক ট্রিটমেন্ট রয়েছে সেগুলো যে সেগুলো বোধহয় যে না করাই ভালো। এবং আ যেগুলো করা যায় সেই ট্রিটমেন্ট গুলো করলেও এমন কোনো ক্ষতি হবে বিষয়টা তা নয়। সুতরাং স্যার আপনি শুরু থেকে আহ, শেষ পর্যন্ত স্যার আপনি যে ডেন্টাল ইউনিটে আমাদের গর্ভবতী মহিলা যদি ডেন্টাল ট্রিটমেন্টের দরকার হয় ইউনিটে একটা পজিশনের কথা বলছিলেন সেই সময় আপনার কথা কেটে যাচ্ছিল স্যার ওটা যদি আবার একটু বলতেন যে কিভাবে বসাতে আচ্ছা, হবে স্যার কথা কেটে যাচ্ছিল আপনার আচ্ছা আমি বলছি যে যদি আম আ গর্ভাবস্থায় আমাদের ডেন্টাল অপারেটরি সিস্টেমে আমাদের যে ডেন্টাল চেয়ার বা ইউনিট আমরা বলি, হ্যাঁ? এর মধ্যে যখন নাকি আ আ শুইয়ে দেয়া হয়, তখন তার পজিশনটা একটা ইম্পোর্টেন্ট। যেমন সাধারণত জি আমরা কি করি? আমরা একদম ফ্ল্যাট ডাউন করে কাজ করি নরমাল পেশেন্টের ক্ষেত্রে। এবং জি অ্যান্টিনেটাল চেকআপ এর সময়ও উনারা পরীক্ষা করেন সেই সময়ে হয়তো খুব অল্প সময়ের জন্য। কিন্তু আমাদের ডেন্টাল প্রসিডিউর এর টাইম লাগে। অনেক সময় ধরে একদম গর্ভবতী মাকে ওই অবস্থায় আ একদম ফ্ল্যাট ডাউন করে আ পজিশনটা যদি একদম সুপাইন পজিশনে ওইভাবে করা হয় তাহলে অনেক ক্ষেত্রে অনেক আ রিস্ক এসে যায়। সেজন্য বলা হয় যে তার আ মানে পায়ের দিকটা আ তার তুলনায় মাথার দিকটা একটু উঁচুতে রাখতে হবে। কারণ এতে আ অনেক ধরনের উম সমস্যা রয়েছে যেটা গর্ভস্থ শিশু এবং মা উভয়ের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ স্যার রেডিওগ্রাফ আমাদের ডেন্টিস্ট্রিতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এই এটি কতটি ঝুঁকিপূর্ণ গর্ভবতী মহিলাদের জন্য হ্যাঁ, রেডিয়েশন হ্যাজার্ডস অথবা যেটা আমরা বলি যে গর্ভাবস্থায় গর্ভবতী মা এবং শিশু উভয়ের জন্যই এটি আ এক্স-রে আ সাধারণত আমরা অ্যাডভাইস করি না। এবং সেই অ্যাডভাইস না করার কারণ হচ্ছে যে একটি এর নানা রকমের প্রতিক্রিয়ার মধ্যে একটি তেজস্ক্রিয় পদার্থ তার শরীরের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং নানা ধরনের আ অসুবিধা হতে পারে, গঠনগত অসুবিধা এবং তো সেইজন্য এক্স-রে রেডিয়েশন না দেয়াই ভালো। আর আমাদের ডেন্টাল আ অ অপারেটরি সিস্টেমে এখন আরো মডার্ন অনেক ডিভাইস চলে আসছে। সেই মডার্ন ডিভাইস গুলো কিন্তু ব্যবহার করা যায়। কারণ একজন আ গর্ভবতী মায়ের যদি একান্ত প্রয়োজন হয় এক্স-রে যেমন আরভিজির কথা আমরা যদি বলি, ফোকাসড এবং খুব অল্প একটু স্পেস নিয়ে খুব সেটিকে দেখেও কিন্তু করা যায়। আরবিজি আমরা এভাবে করতে পারি। তো সেজন্য এর একটা ঝুঁকি তো রয়েছে। সেজন্য সাধারণত আমরা যতটা রেগুলার প্র্যাকটিসে সম্ভব আমরা দেওয়াই যেমন ভালো একটা ওপিজি এক্স-রে করি। সবগুলো দাঁতের কন্ডিশন, সবগুলো আ কি অবস্থায় রয়েছে, মাড়ি কেমন, চোয়ালের অবস্থা কেমন, এগুলো দেখার জন্য কিন্তু গর্ভাবস্থায় সেক্ষেত্রে এই ধরনের এক্স-রে করতে যাওয়াটা অনেকটাই রিস্কি। অনেক ধন্যবাদ না স্যার করাই ভালো আহ, প্রয়োজন না। স্যার কোনো কারণে জরুরি প্রয়োজনে যদি একজন গর্ভবতী মহিলা ডেন্টাল সার্জনের শরণাপন্ন না হতে পারেন সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আসলে আজকাল তো টেলিমেডিসিন বা টেলিডেন্টিস্ট্রি এই কোভিড এর কারণে তো অনেকের সাথেই আমাদের এখন যোগাযোগ ব্যবস্থা অনেকটা যোগাযোগ জি উন্নত হয়েছে। হ্যাঁ, এবং এটি উন্নত হওয়ার কারণে এই দেখা যাচ্ছে যে এই ওভার টেলিফোনে পেশেন্ট যেমন একটি সাজেশন নিতে পারে ডক্টরের কাছ থেকে, ভিডিও কল করে নিতে পারে। এছাড়া বাসায় বসে নিজস্ব কিছু কেয়ার নিতে পারে। সেটি আমি একজন গর্ভবতী মায়ের উদ্দেশ্যে বলব যে
মুখ গহ্বর যাতে কোনোভাবে ইনফেক্টেড না হয় বা না হয়। ইনফেকশন না হয় সেটা খেয়াল রাখতে হবে। সেই জন্য নিয়মিত মুখদাকের স্বাস্থ্য পরিচর্যার কথা আমরা বলেছি। নিয়মিত যা করণীয় সেটি তার করতে হবে। খাদ্য গ্রহণের ক্ষেত্রে তার একটি ব্যালেন্সড ডায়েট অথবা যে তার যাতে কোনো অহজনিত সমস্যা না থাকে সেরকম খাবার খেতে হবে। একই সাথে যদি সামান্যতম কোনো সমস্যা প্রাথমিকভাবে থাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে আ তার কাছ থেকে ওভার টেলিফোনে হোক অথবা ভিডিও কলের মাধ্যমে হোক, যেভাবেই হোক তার সাথে চিকিৎসকের যোগাযোগ বা সংযুক্ত হয়ে এই সমস্যা থেকে সমাধান পেতে পারে। তবে একটি কথা আমি অবশ্যই সতর্কতার সাথে বলতে চাই, সেটি হলো আমাদের দেশে একটি ভ্রান্ত ধারণা গণমানুষের মধ্যে রয়েছে যে চিকিৎসকের পরামর্শ নিতে গেলেও হয়তো দেখা যাবে তো ওষুধই দিবে। ব্যথার ওষুধ না হয় বাজার থেকে দোকান থেকে একটা কিনে নিয়ে প্রেসক্রিপশন উইথআউট প্রেসক্রিপশন একটা ওষুধ নিয়ে খেলো। কিন্তু প্রকারান্তরে এই যে আমরা আলোচনা করলাম যে এই ওষুধ যে কত ধরনের ক্ষতি করতে পারে, সেটি এভাবে বোঝা যাবে না। মারাত্মক ক্ষতি হতে পারে সেই কারণে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ গ্রহণ না করাই উত্তম। অনেক ধন্যবাদ স্যার। স্যার আপনার এই বাক্য থেকে আমি ম্যাডামের কাছে যাব যে স্যার বললেন যে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ গ্রহণ করা যাবে না, এবং তার আগেই স্যার বলছিলেন যে অ্যানালজেসিক বা ব্যথার ওষুধ হিসাবে আমরা আসলে প্যারাসিটামল ছাড়া সেভাবে কিছু অন্য কোনো ব্যথার ওষুধ দেওয়াটা একটু ঝুঁকিপূর্ণ। মানে কি কি কারণে এটি ঝুঁকিপূর্ণ সেটি আপনার কাছে জানতে চাইবো। ধন্যবাদ। আমি এখানে একটু এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি আরেকটা প্রশ্ন ডক্টর মুজিব সাহেবের কথা পরিপ্রেক্ষিতে বলি। সেটা হলো যে ডক্টর মুজিব বললেন যে ওই ওনাদের টেবিলে পেশেন্ট শোয়ার ব্যাপারে বিশেষ করে এই শেষের দিকে কেন এই কথা বলছি সেটা হলো যে আমরা জানি যে যত দিন যাবে বিশেষ লাস্টের দিকে এসে আমাদের জ্বরটা বড় হয়ে যায়, বাচ্চা পেটে থাকে, তখন মা যদি চিত্তবেশ হয়ে থাকে অনেকক্ষণ তখন কি করে রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায়। রক্ত চলাচল সেটা হলো কি তখন মানে এই ইয়ের কারণে এই বড় জ্বরের কারণে মানে গর্ভাবস্থায় এই কারণে মার ব্রেনে সার্কুলেশন করে যায়, তখন কিন্তু মা অনেক সময় কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে। এটা পোস্টুরাল হাইপারটেনশনের একটা নাম। তাই সেই ক্ষেত্রে আমরা বিশেষ করে চিত হয়ে যায় আসলে এই কারণে আমরা কিন্তু একটা সাজেশন দেই যে ডক্টর মুজিব হয়তো এগ্রি করবে, সেটা হলো যে মাকে আমরা সবসময় সাজেস্ট করি একটু বাম কাঁধে শুতে। বাম কাঁধে শুলে কি হবে এই যে রক্ত চলাচলের যে সমস্যাটা, কারণ অনেক 1 ঘন্টা ধরে কাজ করে, তাতে অনেক সময় 1 ঘন্টা লাগতে পারে। তো যদি একটু মার বাম মানে ইয়ে থেকে আমরা যে ডান দিকে মার পিঠের দিকে যদি আমরা ছোট্ট একটা ওয়েস সাপোজ একটা ইয়ে করে কিছু একটা কাপড় দিয়ে যদি আমরা মাটাকে একটু কাজ করে দেই বাম দিকে, তাহলে কিন্তু এই সমস্যাটা কিছুটা আমি মনে করি আমরা ট্রিটমেন্ট করতে পারি। এটা কিন্তু আমাদের অনেক সময় দেখা গেলো আমরা মা শুয়েছে তখন কিন্তু আমরা কিন্তু সবসময় বলি যে বাম করতে শুবেন, ডাক্তার আমার মনে হয় এটা একটু খেয়াল করতে পারেন যে একটু টিল্ট করে নিয়ে পাত উঠাবে, আমার মনে হয় বাম কাতে যদি করা যায় আর এটা মনে হয় একটা সাজেশন। আর আপনি ওষুধের কথা বলতেছিলেন কি ইফেক্ট আমাদের যে আরসিওজি মানে আমাদের রয়্যাল কলেজের যে আমাদের যে গাইনি অফিসের যে আমাদের বড় সোসাইটি আরসিওজি গুলো সেখানকার গাইডলাইন অনুযায়ী মানে ওরা প্রতিবারই বলছে যে একমাত্র প্যারাসিটামল ইজ দ্য সেফ অ্যানালজেসিক ড্রাগ ফর দ্য ডিউরিং প্রেগন্যান্সি। আর এই কথাটা বলার উদ্দেশ্য আমাদের যে এই পেইন রিলিভার যে ড্রাগ গুলি কেন আমরা বেশি বলি, কারণ হলো যে এটা হলো সবচেয়ে বেশি অ্যাভেলেবল ড্রাগ, আর মানুষ চিকিৎসকের কাছে না দিয়ে ইচ্ছা মতো ফার্মেসি থেকে কিন্তু ওরা এনে ওষুধ খায়। এইটা যে কতটা সাইড ইফেক্ট সেটা মানে ডক্টর মজিদ তো বললোই। আর আমাদের যেটা কনসার্ন সেটা হলো যে প্রথম টাইম সাথে আমরা অ্যাভয়েড করি, সেকেন্ড টাইম হচ্ছে প্যারাসিটামল হলো বেস্ট চয়েস। যদি একদম না হয় তাহলে অন্য ওষুধ মানে দেওয়া যেতে পারে রিস্ক বেনিফিট চিন্তা করে। থার্ড টাইমেস্টারের কথা বললো যেটা 30 সপ্তাহের পরে আমরা কোনো ধরনের এনএসএড দিতে বলি না, কারণ এই এনএসআই মার তো ক্ষতি করবে, বাচ্চাকে সরাসরি মানে কি করে বাচ্চার সরাসরি
একটা সমস্যা করে, সেটা হলো যে আমাদের বাচ্চাতে আমরা জানি যে বাচ্চাদের হার্ট রেট চেঞ্জ হতে কন্টিনিউয়াস প্রসেস, ফার্স্ট টাইমেস্টার শুরু করে থার্ড টাইমেস্টার পর্যন্ত। এই যে চেঞ্জ গুলির মধ্যে একটা ডাক্টাস আর্টেরিওসিস বলে একটা রক্তনালী আছে, সেটাকে এটা হলো ডেলিভারির সময় এটা ক্লোজ হয়ে যাবে, ডেলিভারির সময় ডেলিভারি হওয়ার সাথে ক্লোজ হবে। তাহলে তখন তার শারীরিক যে রক্ত চলাচলের যে নিয়মটা সেটা মানে অ্যাডাল্টের মতো হবে। কিন্তু এইটা যদি আমরা এই ওষুধটা দিই তখন কি করবে, এই একটা মানে আমাদের যে বলে যে প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণে, তখন কি করবে যে অ্যান্টি প্রোস্টাগ্ল্যান্ডিন যেটা আমরা এনএসএড দিচ্ছি, তখন সেটা কি করবে, এই ড্রাগে কি করবে, ওই রক্তনালীটাকে সে বন্ধ করবে। এটা বলে প্রিমেচুর ক্লোজার অফ দ্য ডাক্টাস আর্টেরিওসিস। এটা আলটিমেটলি এফেক্ট কিন্তু বাচ্চার লাংসে গেলে, বাচ্চা পালমোনারি হাইপারটেনশনে ভুগবে, অনেক ধরনের বড় বড় জটিলতায় কিন্তু বাচ্চা। এই কথাটা কিন্তু আমরা অনেকে, বিশেষ করে লেভেন্ডার জানার কথাই না, ফার্মেসি যারা ওষুধ তারাও জানেন না, তারা কিন্তু ইচ্ছা মতো ওষুধ দেয়। তা আমি মনে করি সবার কাছে একটা মেসেজ যে মানে বিশেষ করে এই সময়টা ওষুধ খেলে মারাত্মক ক্ষতি হবে, আমার বাচ্চাটাকে কিন্তু মারাত্মক ক্ষতি হবে। এটা আমি সবার কাছে আমার একটা মেসেজ। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আপনার কাছে আবার আসবো, সেটা হচ্ছে যে একটু ডেন্টিস্ট রিলেটেড এর বাইরে একটু প্রশ্ন করব। সেটা হচ্ছে যে ম্যাডাম প্রায় আমরা শুনি যে সুস্থ মহিলা কিন্তু প্রেগনেন্ট হওয়ার পরে তার ডায়াবেটিস ডেভেলপ করেছে অথবা তার ব্লাড প্রেশার বেড়ে গেছে, তো এটি কেন হয় ম্যাডাম? কেন হয় তো কিছু কিছু রোগের কোনো এক্সপ্লেনেশন যেমন নাই। যেমন ধরেন আমি আমি আগে প্রেশারের কথা বলি। প্রেশারটা প্রেগনেন্সিতে যে প্রেশারটা থাকে এটাকে আমরা সাধারণত আমরা বলা যায় প্রি এক্লাম্পসিয়া, এবং প্রি এক্লাম্পসিয়া যেটা বলা হয় সেটা আননোন ইটিওলজি। এখন কিছু কিছু ফ্যাক্টর এখানে মানে কাজ করে। যেমন ধরেন কারো যদি ফ্যামিলিতে এই প্রেশার, মার যদি এই প্রি এক্লাম্পসিয়া থাকে তাহলে তার হওয়ার সম্ভাবনা আছে। সে যদি খুব ওবেস হয় তাহলে তার একটা হওয়ার সম্ভাবনা আছে। তার যদি আগের প্রেগনেন্সিতে এই হয় যে এই ধরনের প্রেশার বাড়ে, এই প্রেগনেন্সিতে কিন্তু প্রেশার বাড়ার সম্ভাবনা আছে। তাহলে আমাদের একটা হিস্ট্রি নিয়ে, ফ্যামিলি হিস্ট্রি, এই হিস্ট্রিগুলি নিয়ে কিন্তু আমরা মানে একটা প্রেডিক্ট করতে পারি যে এই মহিলার এবার প্রেশার হতে পারে। সেই ক্ষেত্রে কোন নির্দিষ্ট ইয়ে করে বলতে পারবো না যে এই ওর হবে ওর হবে না। আমরা কিছুটা রিস্ক ফ্যাক্টর অ্যানালাইসিস করে আমরা হয়তো বলতে পারবো যে এর প্রেশার হবে। এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় রোগীদের তো আমরা রেগুলার অ্যান্টিনাল চেকআপে যাবে, অথবা আমরা আগে থেকে প্রেশার তো প্ল্যান করে নিয়ে নিব, প্রেশার কেমন আছে না আছে দেখে নিবে। আর প্রেগনেন্সির প্রথম থেকে সে যদি রেগুলার অ্যান্টিনাল মানে চেকআপে থাকে, এএনসি যেটা বলা হয়, তখন কিন্তু তার প্রেশারটা আগেই ধরা পড়বে। এবং আমরা জানি যে আমরা অনেক সময় কি করি, আমরা যদি এই রিস্ক ফ্যাক্টর যাদের থাকে তাদেরকে আমরা কিন্তু অনেক সময় অ্যাসপিরিন জাতীয় ওষুধ দিই, অনেক সময় আমরা ক্যালসিয়াম, যেটা হাই ডোজ ক্যালসিয়াম দিই। এগুলিতে কিন্তু কিছুটা প্রিভেন্টিভ রোল প্লে করে। আর ডায়াবেটিসের ক্ষেত্রেও যদি আমরা বলি ডায়াবেটিস কেন হয়, সেটারও আমি এক্সপ্লেনেশনটা কেমন হবে যে ফ্যামিলিতে যদি কারো ডায়াবেটিস থাকে, তার মা বাবা, ফার্স্ট রিলেটিভ, সেকেন্ড রিলেটিভ, সেকেন্ড যেমন বাবা মা ভাই বোন, চাচা মামা খালা, এই সেকেন্ড গ্রুপের যারা দাদা দাদিরও যদি ডায়াবেটিস থাকে তাদের কিন্তু প্রেগনেন্সিতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। শুধু তাই না, যেমন আমি একটু বলি যে যারা ওবেস হওয়াটা, তারপরে যাদের হওয়ার যারা ফ্যামিলি করলাম, তো ওবেসিটি যাদের আগের বাচ্চা আনএক্সপ্লেইন, সে আগে চেক করে নাই, কিন্তু সে যদি বলে যে আমার আগের বাচ্চা আনএক্সপ্লেইন ভাবে মারা গেছে, জানি না পেটেই মারা গেছে, তো এইসব কারণে কিন্তু আমরা কিন্তু প্রেডিক্ট করি যে এই রোগীদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। সেখানে আমরা তো, এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি, আমি সবাইকে একটা কথা বলি, যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে তারা প্রেগনেন্ট হওয়ার আগে নিজে কিন্তু চেক করে নেবে যে তার ডায়াবেটিস আছে কিনা, না থাকলে ভালো। এবং ফ্যামিলিতেই কিন্তু সবাই রেগুলার অ্যাটলিস্ট বছরে একবার দুইবার কিন্তু ডায়াবেটিস চেক করে নেওয়া উচিত। এবং এই সে যদি রেগুলার অ্যান্টিনাল চেকআপে থাকে সেখানে কিন্তু খুব সহজে ডায়াবেটিস ইয়েটা ধরা পড়বে। এবং খুব ওয়েল আমরা যদি ম্যানেজ করি, তার ডায়েটারি ম্যানেজ অথবা নিয়ম কানুনের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমি মনে করি যে ডায়াবেটিস এবং প্রেশার কোনোটাই খুব বেশি গুরুতর কিছু ক্ষতি হবে না। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ম্যাডাম। আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে, স্যার আপনার কাছেই যাব। সেটা হচ্ছে যে ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাকিউট ক্লোজ পালপাইটিসে অ্যানেস্থেসিয়া ইজ কন্ট্রাইন্ডিকেটেড, দেন হাউ ক্যান উই ওপেন, মানে কিভাবে, মানে অ্যানেস্থেসিয়া রিলেটেড যে অ্যানেস্থেসিয়ার রিস্কটা কতখানি, এবং এটা আমরা কিভাবে, তাহলে আমরা কিভাবে রুট ক্যানালটা করবো আর কি। চিন্তা করতে হবে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন আর রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। আমাদের যদি দেখা যায় অ্যাকুইট পালপাইটিসে পাল্প চেম্বার ওপেন রয়েছে এবং সেক্ষেত্রে পাল্প চেম্বারে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে, আমরা তো ট্রেডিশনালি স্টেপ ওয়াইজ পাল্প চেম্বার ওপেন করার জন্য অ্যাক্সেস ক্যাভিটি তৈরি করি, এবং সেই অ্যাক্সেস ক্যাভিটি তৈরি করতে গেলে আমাদের যে ডেন্টাল টারবাইন বা ড্রিল ব্যবহার করি, তার আগে আমাদের অ্যানেস্থেসিয়ার প্রয়োজন হয়। এজন্য প্রয়োজন হয় যে যাতে যদি অ্যানেস্থেটিক কন্ডিশনে না থাকে তাহলে সিরিয়াস ব্যথা বা মারাত্মক ব্যথা অনুভব করতে পারে। এবং এই ক্ষেত্রে ডিউরিং প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমিস্টারে একদম অ্যাবসুলেট কন্ট্রাইন্ডিকেশন বলে এন্ডোডন্টিক্সে ওরকম ভাবে কথা নেই। তবে ক্ষেত্র বিশেষে যদি প্রয়োজন হয় অ্যানেস্থেসিয়া, আমরা ট্রপিক্যাল অ্যানেস্থেসিয়া আমরা দিতে পারি। যেমন আমরা বলি যে ইন্ট্রাপালপাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা শুরু করতে পারি। অনেক সময় দেখা যায় আমরা সারফেস অ্যানেস্থেসিয়াতে যে ধরনের যেমন লিগনোকেইন হাইড্রোক্লোরাইড, এটার কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে, সেগুলোকে আমরা স্প্রে করে ব্যবহার করতে পারি। এবং প্রেগনেন্ট ওমেন্টের ক্ষেত্রে এই কথাটুকু মাথায় রাখতে হবে যে একটি আমরা যদি রুট ক্যানাল ট্রিটমেন্ট এক সিটিং এ করতে যাই এবং সেটি যে ধরনের ধাপ বা যে ধরনের সময় লাগবে, এটি করা কিন্তু খুব একটু ঝামেলা রয়েছে। সেই জন্য ডিউরিং প্রেগনেন্সি বা প্রেগনেন্ট ওমেন্টের ক্ষেত্রে এই অ্যানেস্থেসিয়া ব্যবহার করা যেমন একটি রিস্ক রয়েছে তার শারীরবৃত্তীয় কারণে, একই সাথে অ্যানেস্থেসিয়া ছাড়াও কিন্তু আমরা রুট ক্যানালে অ্যাপ্রোচ করা খুব ডিফিকাল্ট। তাহলে করণীয় কি সেক্ষেত্রে? সেটা আমি যেটি বললাম যে লোকালি যদি ক্লিন করে সেখানে অ্যাপ্রোচ করা যায়, সিডেটিভ ড্রেসিং দিয়ে যদি পেইনটাকে কিছুটা মিনিমাইজ করে নিয়ে এসে, এবং এন্টি ইনফ্লামেটরি কিছু রিঅ্যাকশন কিন্তু এই সিডেটিভ ড্রেসিং এর মধ্যে থাকে, যেটা আমরা জিঙ্ক অক্সাইড ইজোনাল ব্যবহার করি। এবং সেই ক্ষেত্রে এগুলো মেডিসিন ব্যবহার করার পরবর্তীতে দেখা যায় পাল্প এর যে অ্যাকুইট ইনফ্লামেটরি কন্ডিশনটা সেটি কমে যায়। সুতরাং প্রচন্ড ব্যথা নিয়ে আসলে একেবারে রুট ক্যানাল যদি এখনই ওপেন করে দেয়া জরুরি হয়, সেক্ষেত্রে যেমন লোকাল অ্যানেস্থেটিক অ্যাজ এন অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড এটির যেমন নয়, একই সাথে আবার প্রয়োজন ছাড়া আমরা যদি অন্যভাবে যদি সিডেটিভ ড্রেসিং অথবা লোকাল আমরা সারফেস অ্যানেস্থেসিয়া অথবা ইন্ট্রাপালপাল অ্যানেস্থেসিয়া দিয়ে যদি আমরা ম্যানেজ করতে পারি, তাহলে সেটি বরং কম্পারেটিভলি তার সিস্টেমের যে ইফেক্ট গুলো করবে তার চেয়ে এটি অনেকটাই নিরাপদ। সেই জন্য গর্ভাবস্থায় আর্লি স্টেজে ফার্স্ট ট্রাইমিস্টারে বিশেষ করে যখন অ্যাকুইট পালপাইটিস নিয়ে আসবে, তখন সাথে সাথে যে পেইন কিলার কিছু ওষুধও আমাদের কথা চিন্তা করতে হবে। যেমন আমরা বলি সেফ ড্রাগ হিসাবে প্যারাসিটামল পেশেন্টকে দিয়ে আমরা তারপরে পেশেন্টকে খাওয়ায় রেখে তারপরে আমরা শুরু করলাম, এইভাবে করা যেতে পারে। সুতরাং অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে না এমন কোনো অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন কিন্তু সেভাবে নাই। স্যার আমাদের নেটওয়ার্কে মনে হয় একটু ঝামেলা হচ্ছে, দুইবার হচ্ছে মানে নেট কানেকশন চলে গিয়েছিল। স্যার সংক্ষেপে একটু আবার বলা যায় কি এটার উত্তরটা, মানে যতটা সংক্ষেপে বলতে পারেন স্যার। কি ছিল মূলত প্রশ্নটা? ছিল যে আবার প্রশ্নটা আমি ভালোভাবে তাহলে একটু শুনে নেই। স্যার প্রশ্নটা ছিল যে যেটা বলতে চাচ্ছিলেন যে আমাদের লোকাল অ্যানেস্থেসিয়া ইউজ করা যেহেতু কন্ট্রাইন্ডিকেটেড, সেক্ষেত্রে যদি একজন পেশেন্ট অ্যাকিউট পালপাইটিস নিয়ে আসেন, সেক্ষেত্রে আমরা কি করতে পারি স্যার? আচ্ছা,
ওইটাই বললাম যে কন্ট্রাইন্ডিকেশনের মানে দুই ধরনের কন্ট্রাইন্ডিকেশন, একটা হচ্ছে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন আর একটা হচ্ছে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। রিলেটিভ, জি। হ্যাঁ, তো অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড লোকাল অ্যানেস্থেসিয়া এটি বলা যাবে না। যেমন আমরা যদি একজন প্রেগন্যান্ট ওম্যানকে ধরি, গর্ভাবস্থায় যদি সে হাইপারটেনশন, ডায়াবেটিস এগুলো হয়ে নিয়েও আসে, তারপরেও যদি হাইপারটেনশন তার প্রেশার বাড়বে কিনা, সেক্ষেত্রে লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট কোন ধরনের ব্যবহার করতে হবে সেটির যেমন একটি নির্দেশনা রয়েছে। একই সাথে গর্ভাবস্থায় লোকাল অ্যানেস্থেসিয়া ব্যবহার করা যাবে না, একেবারে অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড না। এর চেয়েও বড় ধরনের অনেক সার্জারিও তো প্রয়োজন হতে পারে। সেইটি যদি প্রয়োজন হয় তাহলে লোকাল অ্যানেস্থেসিয়া ব্যবহার করা যাবে। আর যদি না করা আমরা এভয়েড করতে চাই, যদি অ্যাকুইট পালপাইটিস এর কথা যেহেতু বলা হলো, পাল্প চেম্বার যদি ওপেন থাকে এবং চেম্বারটি আমরা যদি কোনোভাবে অ্যাক্সেস পাই, আমরা আমাদের কিছু শার্প ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারি, যেটা দিয়ে ডেন্টাল এক্সকাভেটর দিয়ে আমরা যদি ডেন্টিনকে রিমুভ করে পাল্পকে গ্রাজুয়ালি আমরা পাল্পের দিকে অ্যাপ্রোচ করতে পারি। এবং তার আগে আমরা যেটি বললাম যে একটি পেইন কিলার বা যেটা আমরা প্যারাসিটামল পেশেন্টকে দিয়ে পেশেন্টের পেইনের যে কন্ডিশনটা সেটাকে একটু ম্যানেজ করে নিয়ে তারপরে লোকাল আমরা সিডেটিভ ড্রেসিং এর কথা বললাম, যেটি জিওক্সাইড রিজনাল এর দিয়ে আমরা কিন্তু একটি পেশেন্টকে অনেকটাই পেইন ম্যানেজ করতে পারি। কারণ লোকাল অ্যানেস্থেটিক এর বিকল্প হিসাবে অল্টারনেটিভ আরো কতগুলো প্রসিডিউর রয়েছে, যেমন আমরা ইনফেরিয়র যদি লোয়ার নিচের দাঁতে হয় ইনফেরিয়র অ্যালভিওলার ব্লক দেই, আমরা যদি উপরের দাঁতে হয় তাহলে ওই ধরনের ইনফিল্ট্রেশন ব্লক নার্ভে দেয়া হয়। এগুলো নার্ভ ব্লক করার চেয়ে যদি ইন্ট্রাপালপাল অর্থাৎ দাঁতের মধ্যকার যে রুট ক্যানেল রয়েছে, সেই দাঁতের যে মজ্জা রয়েছে যেখানে প্রদাহটি হয়ে থাকে, সেখানে যদি আমরা অ্যানেস্থেসিয়া দিয়ে দিতে পারি, যদিও এটি একটু পেইনফুল হয়, তাহলে ওইটি অ্যাপ্রোচ করার আগে, দেওয়ার আগে আমরা লোকাল আরো কিছু সারফেস অ্যানেস্থেসিয়া আমরা ব্যবহার করি। যেমন লিগনোকেইন হাইড্রোক্লোরাইড এই লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট, এটি যেমন 2% লিগনোকেইন হাইড্রোক্লোরাইড ব্যবহার হয় অ্যানেস্থেটিক এজেন্ট হিসাবে ব্লকে বা ইনফিল্ট্রেশনে, কিন্তু এর চেয়ে বেশি পার্সেন্টেজ 10%, 15% পর্যন্ত কিন্তু লিগনোকেইন হাইড্রোক্লোরাইড ইউজ হয় সেটি সারফেস অ্যানেস্থেসিয়া হিসাবে। সুতরাং সারফেস অ্যানেস্থেসিয়া, ইন্ট্রাপালপাল অ্যানেস্থেসিয়া, লোকাল যে ড্রেসিং এবং প্রয়োজনে ডেন্টাল ড্রিল ব্যবহার করার আগে আমরা হয়তো দেখা যায় আমরা ক্লিন করে যদি সেভাবে অ্যাপ্রোচ করতে পারি, তাহলে পালপাইটিসের কেসকে ডিউরিং প্রেগন্যান্সি অ্যাটলিস্ট পেশেন্টের ইন্টেন্সিটি অফ পেইন অর্থাৎ ব্যথার যে তীব্রতা সেটি তো কমানো যাবে। তবে দীর্ঘ সময়ে কাজ করে পেশেন্টকে, যেমন আমরা একটা সিঙ্গেল সিটিং রুট ক্যানাল করে 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা সময় নিয়ে শেষ করে দেই, এইটি করাটা যৌক্তিক হবে না। আমার মনে হয় এইটুকুই এর অ্যান্সার দেয়া যেতে পারে। ধন্যবাদ স্যার। আরেকটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে যে প্রথম ট্রাইমেস্টারে যদি জিঞ্জিভাইটিস বা মাড়ি প্রদাহ রোগ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কি ধরনের চিকিৎসা গ্রহণ দিতে পারি রোগীকে? ফার্স্ট ট্রাইমেস্টারের কথা তো ব্যাপক আলোচনা হয়েছে যে কি কারণে শারীরবৃত্তীয় যে আমাদের লোকাল কারণগুলো প্রিসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেগুলো আমাদের সিস্টেমে যে আমাদের হরমোনাল যে চেঞ্জ হয় বা শিপমেন্ট হয়, যে সমস্ত হরমোনগুলো চেঞ্জেস হচ্ছে শরীরে, সেই হরমোনের ইফেক্টের কারণে আমাদের যে প্রদাহজনিত সমস্যাগুলো হয়, এটির দুই ধরনের ম্যানেজমেন্ট হতে পারে। যেমন আমাদের ডেন্টাল সার্জনদের পার্ট টুকু আমি বলি যে এই পার্টে আমাদের অবশ্যই এন্টি ইনফ্লামেটরি কোনো ড্রাগ বা এ ধরনের কোনো দেয়া ঠিক হবে না। এবং সেক্ষেত্রে আমরা কি করব, লোকাল মেজার্স এর উপরে বেশি প্রিভেন্টিভ যে ধরনের অ্যাসপেক্ট গুলো আছে সেগুলোর দিকে জোর দিব। কি করা, সেটা আমরা যেমন দাঁত নিয়মিতভাবে, অনেকে হয় কি গাম ব্লিডিং হলে, প্রদাহ মানে তো ইনফ্লামেশন এবং সেখানে ব্লিডিং হওয়া খুব স্বাভাবিক, মুখে হয়তো ব্রাশ করার সময় ব্লিডিং হয়েছে, ব্রাশ করা বন্ধ করে দেয়। এটি কিন্তু অনেক পেশেন্ট, নরমাল পেশেন্টও বলে যে আমি ব্রাশ করি না অনেকদিন, কেন? ব্রাশ করলে মাড়ি দিয়ে রক্ত পড়ে। আর গর্ভাবস্থায় মায়ের ওই যে আমরা বলেছিলাম যে খুব স্বাস্থ্য ঝুঁকি থাকে, গর্ভস্থ শিশুর স্বাস্থ্য ঝুঁকি থাকে এবং তারা খুব নানান ধরনের দুশ্চিন্তাগ্রস্ত থাকে যে হায় হায় শরীরে এমনিতেই রক্ত শূন্যতা, তার মধ্যে আবার মাড়ি দিয়ে রক্ত পড়ে যাচ্ছে, তাহলে আমি ব্রাশই করব না। এটি কিন্তু ঠিক হবে না। সে কারণে
আমি বলবো নিয়মিত মুখ ও দাঁতের স্বাস্থ্য পরিচর্যার যা করণীয়, ব্রাশ করা, ফ্লসিং করা, মাউথওয়াশ করা, ক্লিন করা, এগুলো সবই করতে হবে। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু কিছু ঔষধ রয়েছে, সেগুলো প্রেসক্রিপশন দিলে পরে হয়তো মাড়ি যাতে শক্ত হয়, যে সেই ধরনের ওষুধ ব্যবহার করতে পারে। অথবা ভিটামিন সি যুক্ত খাবারেরও অনেকটা রোল রয়েছে এবং ভূমিকা রয়েছে। সেই খাবারগুলো বেশি পরিমাণে খেতে পারে। তাহলে খাদ্যের অভ্যাসেও কিছুটা পরিবর্তন আনতে হবে। মুখ ও দাঁতের স্বাস্থ্য পরিচর্যার বিকল্প কিছু নাই। সুতরাং শুধু চিকিৎসা বা চিকিৎসকের পরামর্শ নির্ভর, অথবা আমরা প্রসিডিউরালি কি করতে পারবো, আমরা হয়তো ডিউরিং প্রেগন্যান্সি হয়তো তাকে ওই যেই দুটো কথা বলেছিলাম যে লোকাল প্লেগ বা ক্যালকুলাস জমা হয়, এগুলাকে আমরা হয়তো ক্লিন করে দিতে পারি, যেটা আমরা স্কেলিং এর মাধ্যমে সাধারণত করা হয়ে থাকে। তো সেটার প্রয়োজন হলে সেটিও করা যেতে পারে। ধন্যবাদ স্যার। স্যার, শিশুর দাঁতের রঙের উপর প্রভাব পড়তে পারে এরকম কিছু কারণ আছে, সে সম্পর্কে একটু জানতে চাইবো আপনার কাছে। রঙের রং বদলানোর কারণ দুটো। একটি হচ্ছে যে প্রথমত আমরা যেটি বললাম যে গর্ভস্থ শিশুর নানা রকমের খাদ্য এবং ওষুধ, যেটাকে বলি আমরা ড্রাগ, এইগুলো থেকে মেইনলি এই দাঁতের যে পরিবর্তনটা, গঠনগত পরিবর্তন, রঙের যে পরিবর্তন, অথবা দাঁতের যে পজিশনের যে পরিবর্তন, এগুলো অনেক ক্ষেত্রে হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে ডেন্টাল ফ্লোরোসিস যদি আমরা ধরি, ফ্লোরোসিস মানে হচ্ছে মর্টাল এনামেল, দাঁতের এনামেল হলো শরীরের সবচেয়ে শক্ত অংশ, কিন্তু এই শক্ত অংশটি একদম এই একদম চক পাউডারের ইয়ের মতো একদম নরম হয়ে যায় এবং ভেঙে যায়। এবং এই ফ্লোরোসিস হয়ে যায় কেন? আমাদের যদি খাদ্য যে পানীয় জল আমরা যেটি খাই, এই পানীয় জলের মধ্যে যদি ফ্লোরাইডের পরিমাণ, ফ্লোরাইড একটা ট্রেস এলিমেন্ট, এটার মাত্রা যদি 2 পার্ট পার মিলিয়ন, অর্থাৎ 2 মিলিয়নের 2 ভাগের বেশি হলে প্রতি মিলিয়নে, তার চেয়ে বেশি হলে কিন্তু এই ডেন্টাল ফ্লোরোসিস অথবা মর্টাল এনামেল ডেভেলপ করে। শুধু ডেন্টাল ফ্লোরোসিস হয় যে তা না, যদি যাদের বিশেষ করে ড্রিঙ্কিং ওয়াটার বা পানীয় জলের মধ্যে ফ্লোরাইডের মাত্রা অতি বেশি, যেমন সমুদ্র তীরবর্তী এলাকা বা যে সমস্ত ঝর্ণার পানি যারা গ্রহণ করে, পাহাড়ি এলাকা, এদের দাঁতের গঠনগত এই ফ্লোরোসিস যেমন হতে পারে। একই সাথে ড্রাগের কারণে আমরা যদি বলি, যেমন টেট্রাসাইক্লিন বা ডক্সিসাইক্লিন বা এই জাতীয় কিছু ড্রাগ রয়েছে, যেগুলো যদি গর্ভাবস্থায় গর্ভবতী মা নিজেও গ্রহণ করে, তখন দাঁত গঠনের যে সময়টি আসে, সেই ক্ষেত্রে দাঁতের গঠনগত সমস্যা দেখা দেয় এবং সে কারণে এগুলো ক্যালসিয়ামের সাথে খুব সিরিয়াসলি বাইন্ডিং হয় এবং বাইন্ডিং হয়ে যাওয়ার ফলে হয় কি, ওই ভিতরে যে একদম একটা ব্ল্যাকিশ ডেন্টাল এনামেলের ভিতরের অংশ হচ্ছে ডেন্টিন, সে কালারটি পরিবর্তন হয়ে যায়। সেই জন্য আমরা বলি যে টেট্রাসাইক্লিন স্টেইনিং বা অন্য আরো কিছু ওষুধ রয়েছে, সেগুলোর কারণে হতে পারে, বা চাইল্ডহুড ফিভারের কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দাঁতের কালার বিভিন্ন বিবর্ণ হয়ে যেতে পারে। এই সমস্ত কারণগুলো মূলত খাদ্য এবং ওষুধ এর সাথে রিলেটেড, এবং কিছু কিছু রোগের সাথেও এর মধ্যে রিলেটেড। যেমন মনে করেন যেটা বললাম চাইল্ডহুড ফিভার অথবা জন্ডিস হয়েছে ছোটবেলায়, নিউরোটাল জন্ডিস, এগুলোর কারণেও দাঁতের কালার পরিবর্তন হতে পারে। ধন্যবাদ। সাধারণত আমরা রোগীদেরকে বলে থাকি যে বছরে 2 বার ডেন্টাল সার্জনের জন্য কাছে চেক আপের জন্য শরণাপন্ন হতে। বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নাল অনুযায়ী এটাও বলা আছে যে গর্ভবতী মহিলা যেন কমপক্ষে 2 বার ডেন্টাল সার্জনের কাছে যান রেগুলার চেক আপের জন্য, কোনো যদি সমস্যা নাও থেকে থাকে। তো এটির গুরুত্ব কতটুকু এবং আমাদের দেশে এটি কতটুকু মানা হয়? প্রশ্নটা কি আমার? জি স্যার, আপনার কাছে স্যার। বেশি কথা বলছিলাম। আচ্ছা, আমাদের দেশে তো সারা পৃথিবীতে ডিউরিং প্রেগন্যান্সি অ্যান্টিনেটাল চেকআপ একটি গুরুত্বপূর্ণ একটি অংশ, এবং রেগুলার দেখা যায়
যারা প্রেগনেন্ট ওমেনকে পিরিয়ড চেক আপ করে শরীরের মাত্রা বিভিন্ন নিয়ে ঠিক আছে কিনা এগুলো চেক আপ প্রবলেম নিয়ে সারা ওয়ার্ল্ডে বিভিন্ন গবেষণা তথ্য থেকে দেখা যায় যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মধ্যে স্পেসিফিক্যালি হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে প্রেগন্যান্সি গাইডলাইন ইন্টিগ্রাল পার্ট হিসাবে ডেন্টাল তারা দিয়ে থাকে এবং সেই দিয়ে গাইডলাইনের কারণে আমি বলবো যে হয়তো আমাদের দেশের প্রেক্ষাপটে মানুষের সচেতনতা অথবা মানুষের এই মুখ গহ্বরের যে ইনফেকশন মাড়ির প্রদাহ যেটাই বলেন না কেন আপনি এ থেকে যে তার গর্ভস্থ শিশু সে যে ক্ষতিগ্রস্ত হতে পারে বা তার স্বাস্থ্যের জন্য নানা রকম ঝুঁকিপূর্ণ এবং সমস্যার সৃষ্টি হতে পারে যেগুলো আমরা আলোচনায় এতক্ষণ শুনলাম এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য কিন্তু এটি বলা হয়েছে যাতে কারণ কি দুটো ডিজিজ সারা পৃথিবীতে খুব কমন ডেন্টাল প্রবলেমের মধ্যে একটি হচ্ছে ক্যারিস আরেকটি হচ্ছে পেরিওডন্টাল ডিজিজ এবং এই পেরিওডন্টাল ডিজিজ গর্ভবতী মায়ের একেবারে শতভাগ পরিমাণ হয় যেটি আমি আগেও বলেছি এবং এটি কিন্তু সৌভাগ্যক্রমে এই দুটি রোগ কিন্তু প্রতিরোধযোগ্য এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারলে অবশ্যই এ থেকে আমাদের নিষ্কৃতি পাওয়ার বা এ থেকে মুক্ত হওয়ার সুযোগ রয়েছে সেই প্রেক্ষাপটে সম্ভবত যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কথা আমি বললাম ইউরোপিয়ান কমিউনিটিতে তারা বলেছে এন্টিনেটাল চেক আপের মধ্যে ডেন্টিস্টকে অ্যাটলিস্ট ভিজিট করা 2 times এটা দিস ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এন্টিনেটাল চেক আপ অর্থাৎ আমাদের যে গর্ভাবস্থায় মায়েরা যাদের আমাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য যাবেন সেই গাইনোকোলজিস্ট বা স্ত্রী ও প্রসূতি বিদ্যাবিদ যারা ম্যাডামদের কাছে যাবেন ও সেই সময়ে মুখ গহ্বরে কোনো সমস্যা রয়েছে কিনা এই ফোকাস অফ ইনফেকশনটা আমাদের মনে হয় আমাদের দেশে সেটি ভালোভাবে চিন্তা না করলেও প্রফেশনাল হিসাবে বোধহয় আমাদের সেই জায়গাটাকে একটা অ্যাটেন্ড করা উচিত বা ফোকাস করা উচিত যেহেতু এর সাথে একটি সম্পর্ক রয়েছে হয়তো আমাদের দেশের মানুষ অতটা আমাদের আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য তো অনেকটা তাই স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে সবাইকে সচেতন করা যদি আজকের আলোচনা থেকে একজন গর্ভবতী মাও যদি সচেতন হন এবং সেটি যে কারণেই হোক মুখ গহ্বরের স্বাস্থ্য এবং তার সার্বিক স্বাস্থ্য গর্ভাবস্থায় কেমন হওয়া উচিত কি তার পরিকল্পনা থাকা উচিত এবং স্বাস্থ্যের কি কি ঝুঁকি রয়েছে এগুলো যদি কিছুটা হলেও উপকৃত হয় তাহলে আমরা মনে করি যে আমাদের এই গণমানুষের স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য আমাদের এই উদ্যোগ অনেকাংশেই সফল এবং সার্থক বলে আমি মনে করি অনেক ধন্যবাদ স্যার ধন্যবাদ দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা প্রায় শেষ দিকে চলে আসছি দর্শক মাড়ির প্রদাহ রোগ মুখে ঘা পেরিওডন্টাইটিস এই সকল রোগ গর্ভাবস্থায় খুব বেশি পরিমাণে দেখা যায় এবং পেরিওডন্টাইটিস এটি সময় মতো যদি চিকিৎসা না করা হয় তাহলে তার শিশুর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে এমনকি গর্ভপাতও হয়ে যেতে পারে তাই গর্ভাবস্থায় সকালে নাস্তা খাওয়ার পর এবং রাতে শোবার আগে এই 2 বেলা নিয়মিত দাঁত ব্রাশ করা এবং দিনে একবার ফ্লসিং এই দুটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যদি সুযোগ থাকে তাহলে লবণ গরম পানি দিয়ে কুলি করা এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুখের স্বাস্থ্য ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য গর্ভাবস্থায় কমপক্ষে 2 বার ডেন্টাল সার্জনের শরণাপন্ন হওয়াটা খুব জরুরি যদি কোনো সমস্যা না থেকে থাকে তবুও ডেন্টাল সার্জনের শরণাপন্ন হওয়া উচিত কোনো কারণে দাঁতে যদি তীব্র ব্যথা হয়ে থাকে তাহলে তার চিকিৎসা করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই কোনো ওষুধ খাওয়া যাবে না সেটিও শিশু স্বাস্থ্যের উপর মারাত্মক ঝুঁকি তো আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনাদের উপকৃত করতে পেরেছি পরবর্তীতে চেষ্টা থাকবে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ শুভরাত্রি ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাডাম